বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে কিছু ভাবনা শেয়ার করার জন্য আজকে হাজির হয়েছি। প্রথমে যে জিনিসটা আমি বলতে চাই যে কোনো অর্গানাইজেশনে ড্যামেজ করার জন্য আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে প্রমোশন দেন, পদোন্নতি দেন, তাহলে হয়ে গেল, আপনার পারপাস সার্ভ হয়ে গেল। ওই অর্গানাইজেশনের, ওই সংস্থার আপনি 12টা বাজিয়ে দিলেন। কারণ অযোগ্য লোক ইজ এ স্লো পয়জন। অযোগ্য লোককে যদি প্রমোশন দেওয়া হয় এবং কোনো দায়িত্বে নিয়োগ দেওয়া হয়, তাহলে তারা ওই সংস্থা বা অর্গানাইজেশনের 12টা বাজিয়ে দেবে এবং তার আউটপুট 0 হবে এবং সে ওখানে জাস্ট টাইম পার করবে। অনেকেই সমালোচনা করছে, যেমন আমাদের উপদেষ্টাদের অনেকেই আশাব্যঞ্জক পারফরমেন্স করতে পারছে না, বয়সের কারণে হোক বা ধরি মাছ না ছুঁই পানি ওই চিন্তাভাবনা থেকে হোক, অথবা তাদের স্বভাবজাত ধর্ম সেফ প্লে করা, যে কাপড়ে কোনো ময়লা না লাগিয়ে নিজের দায়িত্বটা কোনো রকমের টাইম পার করে যাওয়া। বাট সকলে যে জিনিসটি বলছে যে এখন পরিস্থিতি কিন্তু ভিন্ন। যেই বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর যেই স্বাধীনতা অর্জিত হয়েছে এবং এইটার যেই মূল লক্ষ্য যে দেশ মেরামত, এই দেশ মেরামত কিন্তু ওই স্লো গোয়িং লোকজন দ্বারা হবে না, সেফ প্লেয়ার লোক দ্বারা হবে না, এবং কোনো রকমের সময় পার করে দেওয়ার মতো হবে না। কারণ এটা চিরদিনের কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় যে যাকে যেই চেয়ারে বসানো হয়েছে তারা এখানে থাকবেন। আমার কথা হচ্ছে যে পারফরমেন্স যদি আশাব্যঞ্জক না হয়, তাহলে সহসাই বদলি করতে হবে, যে যেখানে হোক, এটা উপদেষ্টা হোক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদেরকে পদায়ন বা নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারেই হোক। কারণ এখন আমাদের সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জিনিস। কারণ এই সরকার আজীবন থাকবে না। এই সরকার তার একটা লক্ষ্য আছে যে সংস্কার, এবং সংস্কারের আপনি লম্বা লিস্ট বানালে হবে না। এখানে ছাত্র জনতারও একটা আকাঙ্ক্ষা আছে, একটা টার্গেট আছে, ওই মোটামুটি ম্যাসআপ করা আগের সরকারের লেজে গোবরে যে করে দিয়ে গিয়েছে ওই জিনিসগুলো ঠিক করে দেয়াটাই হচ্ছে এই সরকারের কাজ। কাজেই নেহায়েত জরুরি যেসব সংস্কার করার দরকার, ওই সংস্কারগুলি জরুরি ভিত্তিতে করতে হবে। যারা ঠিকমতো পারফরমেন্স করছে না, এখানে লজ্জার কিছু নাই, যে সরি উই আর নট হ্যাপি, আপনি যান, এরকম করে এদেরকে বদল করতে হবে। এটা যেই হোক, এটা কোনো উপদেষ্টা হোক অথবা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হোক। কারণ আমাদের এখন সময়টা বেশি জরুরি, এই জন্য বলছি, কারণ এই কাজ সেরে সংস্কারগুলো সেরে একটা দৃশ্যমান ফল জনগণকে দেখাতে হবে। কিন্তু এই পর্যন্ত দৃশ্যমান খুব একটা দেখতে পাইনি বলে বিভিন্ন লোকজন এটা নিয়ে আলোচনা করছেন, সমালোচনা করছেন। আমরা এর ভিতরে দেখতে পেয়েছি যে 6টা কমিশন করা হয়েছে। এর ছাড়াও জনপ্রশাসন বিভাগের বঞ্চিত অফিসারদের সমস্যার সমাধান করার জন্য একটা কমিশন করা হয়েছে, কমিটি করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমি আবার বলতে চাই যে জিনিসটা আমি আর কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি, যে সশস্ত্র বাহিনীর বঞ্চিত ডিপ্রাইভড অফিসারদের সমস্যার সমাধান করার জন্য কোনো কিছু করতে হয়নি। আজকে দুঃখের বিষয় যে তারা বিভিন্ন ফোরামে, বাইরে পাবলিক ফোরামে গিয়ে তাদেরকে এইসব
নিজস্ব বাহিনীর কথা, দুঃখের কথা, অত্যাচারের কথা, বৈষম্যের কথা তাদেরকে বলতে হচ্ছে। অথচ আমাদের প্রত্যেকটা বাহিনী এক একটা পরিবারের মতো। কিন্তু আমারও লজ্জা হচ্ছে এগুলো শুনতে, কিন্তু এদের উপায় নাই। এই আজকে আমি শুনলাম রাওয়াতে এই বঞ্চিত অফিসাররা তারা একটা প্রেস মিটিং করেছে, যেখানে অনেকে উপস্থিত ছিলেন। এবং আপনি শুনেন, দয়া করে তাদের কথাগুলো শুনেন, আপনার চোখে পানি চলে আসবে যে সামাজিকভাবে, পারিবারিকভাবে, পেশাগতভাবে, আর্থিকভাবে একজন অফিসার কিভাবে বঞ্চিত, নিগৃহীত, লাঞ্ছিত হয়েছে এবং তার শিকার হচ্ছে। এমনও দেখা গেছে যে অফিসার আত্মহত্যা করেছে। এইটা কি শোনার কেউ নাই? আপনি কার কথা বলেন? আমি আবার দুঃখের সাথে বলছি, যেসব সশস্ত্র বাহিনীর অফিসার প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তারা তো এক এক ছাপ্পর লাগানো বিতর্কিত লোক। জেনারেল হাফিজের কথা বলেন, উনি হচ্ছে একজন সেফ প্লেয়ার লোক, নিজের স্বার্থ ছাড়া কোনোদিন কিছু বুঝেন নাই। কাপড় ময়লা করার মতো লোক উনি না। অল দ্য ওয়ে আউট হয়ে নিজের ব্রাদার অফিসারদের জন্য কিছু করবেন তা আমি কোনোদিন দেখিনি। আমার কথা বলি, আমার রিটায়ারমেন্টের পরে ওনার কাছে আমি একটা সার্টিফিকেট চেয়েছিলাম, টেস্টিমোনিয়াল চেয়েছিলাম। উনি তখন সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ। উনি সরাসরি এটা দিতে অস্বীকার করেছেন। ওনার স্টাফ অফিসার আমার স্টুডেন্ট ছিল, সে অনেক দুঃখ পেয়ে মানে কাঁদো হয়ে সে আমাকে বলেছে, স্যার সিজিএস এটা দিতে অস্বীকার করছে না। দেন আই কল হিম, সে আমাকে বলে, না সরি রোকন, আমি এটা দিতে পারবো না। কেন? সেনাবাহিনী প্রধান হওয়ার স্বপ্ন ছিল? আমি তো কোনো চুরি ডাকাতি করে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি নাই। মাথা উঁচু করে পেশাগত দক্ষতা দিয়ে চাকুরি করেছি, কাউকে তেলবাজিও করি নাই এবং কাউকে উপহার সামগ্রী দিয়েও চাকরি করি নাই। তো তারপরে জেনারেল জাহাঙ্গীরের কথা বলেন, উনি 111-এর মঈনের দোসর। তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনিও 111-এর ওই সময়কার নির্বাচন কমিশনার। মানে দে আর টেকিং কেয়ার অফ ইচ আদার, যে ইউ টেক কেয়ার অফ মাই ব্যাক, আই টেক কেয়ার অফ ইউর ব্যাক। সো এই ধরনের লোক আপনাকে কে প্রপোজ করছে প্রধান উপদেষ্টা? আমি জানি আপনি বাইরে সিভিল থেকে আসছেন এবং আপনার ফিল্ড অফ ওয়ার্ক কিন্তু ডিফারেন্ট, বাট আপনি হচ্ছেন চিফ অ্যাডমিনিস্ট্রেটর, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য গভর্নমেন্ট। আপনি সঠিকভাবে যাচাই বাছাই করে এইসব লোককে করতে হবে। একইভাবে আপনি সিভিল লোকজন, আলিম ইমামের মতো বিতর্কিত লোকজন আইনা বসাইছেন কেন? লোক কি বাংলাদেশে আকাল পড়ছে? সশস্ত্র বাহিনীর লোক বলেন বা এই যে বেসামরিক আমলাদের কথা বলেন, আকাল পড়ছে? আপনি রিটায়ার্ড লোকদের ভিতরে আর ভালো সৎ লোক এবং দক্ষ লোক আর পান নাই? সব মরা ধরা এগুলো আপনাকে কে লিস্ট দিছে বলেন? আপনি ঠিক আছে, আপনার এনজিও কয়েকজনকে আনছেন, আপনি এনজিও নিয়ে কাজ করছেন সারা জিন্দগি, আপনার সাথে যারা কাজ করেন তাদেরকে আনছেন, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড যে নিজের পছন্দের লোক নিয়ে কাজ করতে সবাই একটু কমফোর্টেবল ফিল করে, কিন্তু বাকি তো প্লিজ আল্লাহর ওয়াস্তে যারা আপনাকে আউটপুট দিচ্ছে না তাদেরকে চেঞ্জ করেন, দক্ষ লোক আনেন, যারা কাজ করবে অ্যাজাইল তাদেরকে আনেন। যেটা বলতেছিলাম, সশস্ত্র বাহিনীর যে এই অফিসারদের ব্যাপারে আপনি আজ পর্যন্ত কোনো কমিশনও করলেন না, কারণ সেনাবাহিনী প্রধানরা তো এটা দেখতেছে না। নিজস্ব সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী প্রধান ওরা তো এটা দেখছে না। এটা আপনাকে দেখা জরুরি ভিত্তিতে প্রয়োজন। একইভাবে মনে করেন সেনাবাহিনীর অনেক লোক এখনও আপনি চাইলে পুলিশ বাহিনীতে বা যেখানে দরকার, কারণ তারা হচ্ছে দক্ষ কর্মী বাহিনী, তাদেরকে আপনি কাজে লাগাতে পারেন। এবং এটা আমি আগেও কয়েকবার বলেছি। এবং পাশাপাশি আপনি নিয়োগ করুন, নতুন রিক্রুট করুন, পুলিশের কথাই বলছি বিশেষ করে, তাহলে আমার মনে হয় আইনশৃঙ্খলা রক্ষার্থে এরা অনেক অবদান রাখতে পারবে।
আরেকটা জিনিস যেটা আমি বলবো যে অনেকে এই যে বিপ্লবের কৃতিত্বের দাবিদার কে এগুলো নিয়ে ভাগাভাগি করতে চায়, তো আমি বলবো এটা কিন্তু আলোচনার বিষয় না। কে মাস্টার মাইন্ড কে আন্ডার মাইন্ড এইসব কোনো আলোচনার বিষয় না। আপনারা জানেন একটা জিনিস, এই যে মাস্টার মাইন্ড খুঁজে বের করা, এটা যে একটা রর এজেন্ডা হইতে পারে, এবং রর কাছে আপনারা তুলে দিচ্ছেন, আইডেন্টিফাই করে দিচ্ছেন কারা এইসব কাজ করেছে, এবং র আলটিমেটলি ইন কোর্স অফ টাইম ওদেরকে সর্ট আউট করবে। তো আপনারা কি চান আপনাদের দেশের জন্য, জাতির জন্য যারা কাজ করেছে তাদেরকে আপনারা হারান? তো নিরাপত্তা বুঝেন না? যে আপনার জন্য কাজ করবে তাকে আপনি এইভাবে এক্সপোজ করে দেবেন? সো কে মাস্টার মাইন্ড কে আন্ডার মাইন্ড এইসব নিয়ে আলোচনা আমি মনে করি এটা এখনই বন্ধ হওয়া উচিত। প্রত্যেক কাজের, বিশেষ করে কোনো সফলতার পিছনে একটা সুন্দর পরিকল্পনা থাকে। যেই পরিকল্পনা সাকসেসফুল হয় তার আউটকামও ভালো হয়, এবং এই গণ অভ্যুত্থানের ব্যাপারও তাই। তো কাজেই কে এটার মাস্টার মাইন্ড ছিল এটা খুঁজে বের করার দরকার নাই। আর এই আন্দোলনের সময় এখানে এক দফার দাবিতে সবাই কাজ করছে। প্রথমে কোটা আন্দোলন, তারপরে আসলো সরকার পতন। কারণ এখানে সব শ্রেণী পেশার লোক, অভিভাবক, ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, এমন কোনো শ্রেণীর লোক ছিল না যারা বুকে চাপা কান্না নিয়ে ওরা দিনাতিপাত করছিল। এবং ছাত্রদের নেতৃত্বে যখন এটা সূত্রপাত হলো, তখন সবাই এদের সাথে যোগদান করলো, এবং আলটিমেটলি আল্লাহর রহমতে এটা একটা বাঙালি জাতির জন্য একটা কল্যাণ বয়ে আনলো, স্বৈরাচারের পতন হলো। দ্যাটস ইট। আমাদের সবাই এইটাতেই খুশি হওয়া উচিত। এখন আমাদের দেশের মেরামতের কাজে সবাইকে লেগে যাওয়া উচিত। কে মাস্টার মাইন্ড ছিল, কে আন্ডার মাইন্ড ছিল, কে কী করছে, কে কোন দলের, আরে ভাই তখন তো কোনো দলটাও ছিল না। কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে ছাত্রলীগ, এগুলা তো, কে ছাত্র ইউনিয়ন, কে ছাত্র শিবির, এগুলো তো কেউ তখন বলে নাই। কাজে এখন যদি কেউ বলে আমি ছাত্র শিবির, আমি ছাত্র দল, আমি ছাত্র ইউনিয়ন, তো এইটা নিয়ে এত মুখরোচক আলোচনার কি আছে? আপনারা জানেন না আপনাদের ক্ষতি আপনারা কিভাবে করেন। বিশেষ করে এই ভারতীয় দালাল মিডিয়া যেগুলো আমাদের দেশে আছে, তারা এই ক্ষতিগুলো করতেছে। কাজে আপনারা এগুলাকে না বলুন, এগুলার পার্টি হবেন না। এগুলাকে আপনারা যাতে লোকজন বিরত থাকে সেই ব্যবস্থা করতে হবে আমাদের। এবং আমাদের এখন সবার উচিত দেশ মেরামতের কাজে সহযোগিতা করা, এবং ছাত্ররা একটা সবসময় প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে। ছাত্ররা কোনো সীমা অতিক্রম করবে না। আমি ছাত্র আন্দোলনের ওই সমন্বয়কদের কথা শুনেছি, তাদের চিন্তাধারাও কিন্তু তাই। কিন্তু তাদের দুঃখ হচ্ছে, সেদিন আমি সার্জিসের বক্তৃতা শুনছিলাম, তাদের দুঃখ হচ্ছে যে প্রধান উপদেষ্টার উপর তারা ছেড়ে দিল, আর উনি ওনার নিজের ইচ্ছা মতো সব রদ্দিমাল, যারা কাজ করতে পারে না, আউটপুট নাই, যারা বিতর্কিত, তাদেরকে আপনি এনে বসাচ্ছেন এবং সময় নষ্ট করতেছেন। কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো এখনো কিক অফ করে নাই, তাদের কাজ শুরুই হয়নি। অনেক কমিশনের লোকই, অন্যান্য মেম্বারই নির্বাচিত হয়নি। তো এইগুলো কি ফান? অলরেডি 1 মাস চলে গেছে, আপনি ওদের সময় দিয়েছেন 3 মাস। তো এইগুলো আপনাকে সিরিয়াস হইতে হবে। এবং আমার মনে হয় ছাত্র জনতাকে আবার মাঠে যেন নামতে না হয়। আপনি একজন নোবেল লরিয়েট, এবং আপনাকে কিন্তু সঠিক লোকদের খুঁজে বের করতে হবে। না হলে আপনি দরকার হলে যাদের উপর আস্থা আনতে পারেন তাদের সাথে আলোচনা করে সঠিক লোকদের দায়িত্ব দিয়ে দেশ মেরামতের প্রায়োরিটি বেসিসে কাজ করার চেষ্টা করতে হবে। ডক্টর ইউনূস স্যার ছাত্রদেরকে প্রশংসা করছে, এতে অনেকে মনে করতেছে তাদের কৃতিত্বের বুদ্ধি নিয়ে গেল। বাট আমি বলবো যে
লেট আস নট বি দ্যাট মাইজার। আমরা অত কৃপণ যেন না হই। এটা আমরা সবাই জানি, পুরা জাতি জানে যে এই আন্দোলনের, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের, সকল দলের এতে অংশীদারি রয়েছে, কৃতিত্বের ভাগিদার সবাই। কিন্তু ছাত্রদের যেই তারুণ্যের বেগে সব ভেসে গেল, এটা কি আপনাদের স্বীকার করতে বা ওদের কৃতিত্ব দিতে হয়? আবার তাদেরকে তো ইন্সপায়ার করা উচিত। ওরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো উনি তো সবসময় তরুণদের নিয়ে কাজ করেন মোস্টলি, সেই জন্য উনি হয়তো ওনাদেরকে প্রেইজ করতেছেন। তো এইটা নিয়ে আমরা নেতিবাচকভাবে কোনো সমালোচনা করা আমার মনে হয় না ঠিক হবে। আমাদের সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা উচিত। ছোটোখাটো বিষয় নিয়ে আমরা সমালোচনা করে সময় নষ্ট করা উচিত নয়। আমাদের এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশকে মেরামত করা, দেশের যেসব ক্রিটিক্যাল ইস্যু ওইগুলোকে রিফর্ম করা। এবং সবশেষে আমি আরেকটা জিনিস বলবো, অনেকে বলেন যে হাসিনা ফেরত আসবে। আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখেন, হাসিনা কোনো দিন বাংলাদেশে আসতে পারবে না। হ্যাঁ, আসবে, হাসিনা আসবে না, কিন্তু হাসিনার প্রেতাত্মা আসতে পারে। কে? হাসিনার প্রেতাত্মা হচ্ছে জয়। তো আসতে পারবে না, সে ক্রিমিনাল। হি হ্যাজ অলরেডি প্রুভড টু বি আ ক্রিমিনাল ইন বাংলাদেশ অলসো। কিন্তু তার মেয়েকে কিন্তু ইন্ডিয়া পালতেছে, আপনারা বুঝতে পারছেন তো? ওকে কিন্তু ইন্ডক্ট্রিনাইজেশন করতেছে, তার চিন্তা চেতনা দর্শন সব কিছু বদলাই দিচ্ছে ওরা, ওকে রেডি করতেছে এবং ওকে লঞ্চ করবে। ওই শেখ হাসিনার মতো একদিন আইসা আপনাদের ঘাড়ে হয়তো চাপবে। কাজেই সবাই যার যার দল সঠিকভাবে পুনর্বিন্যাস করুন। নিজেদের ভিতরে রয়ের ফাঁদে পড়ে নিজেরা মারামারি করেন না। ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি, জামাত বা অন্যান্য দল নিজেদের ভিতরে কাদা ছোড়াছুড়ি করেন না। নিজেদের দল সুন্দর করে গুছান, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা গ্রহণ করেন এবং ভবিষ্যতের একটা গণতান্ত্রিক আবহাওয়ার জন্য যাতে আপনারা সঠিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন, নিজেদের দলগুলোকে সুন্দর করুন এবং প্রবীণদের কাছ থেকে নবীনদের হাতে নেতৃত্ব হস্তান্তর করুন। আমার মনে হয় এতে দেশ উপকৃত হবে। আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।